গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্র, দৃশ্যপটে হামাস বিরোধী ফাতাহ নেতা কে এই মোহাম্মদ দাহলান। ট্রাম্পের ক্ষমতায় যাওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্রে ইরান, মার্কিন গোয়েন্দা তথ্যে তোলপাড়। ভারতের কেরালায় ভারী বৃষ্টিতে ভূমিধস, হতাহত 2 শতাধিক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত উদ্ধার তৎপরতা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি কার্যকর আর ইসরায়েলের বর্বর আগ্রাসনের অবসান অনিশ্চয়তার মধ্যে থাকলেও ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে নতুন ষড়যন্ত্রের ছক আঁকা শুরু করেছে 3 মিত্র, যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের নির্মূল বা কোণঠাসা করার পর গাজা ভূখণ্ডের শাসনভার আর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে রাখতে নারাজ এই 3 দেশ। আলোচনা হচ্ছে ফাতাহ মুভমেন্টের নির্বাসিত নেতা আর হামাসের কট্টর সমালোচক মোহাম্মদ দাহলানের ঘনিষ্ঠদের নেতৃত্বে জাতীয় কমিটি গঠনের বিষয়ে। কে এই মোহাম্মদ দাহলান? বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। টানা 10 মাস যুদ্ধ গাজাবাসীর জীবনে নিয়ে এসেছে এক বিভীষিকাময় করুণ পরিণতি। আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাসি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত, কিন্তু গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হাতে। তাই গাজা থেকে তাদের নির্মূলের পর উপত্যকার শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে নতুন এক পরিকল্পনা নিয়ে কাজ করছে 3 দেশ। নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা দেশ 3টি হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের নিয়ে একটি জাতীয় কমিটি প্রণয়নে কাজ করে যাচ্ছে এই 3 দেশ। এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব করার কথা। তবে বাস্তবে এই কমিটির সদস্যরা হবেন ফাতার সাবেক নির্বাসিত নেতা ও ফিলিস্তিনের স্ট্রংম্যান মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত লোকজন। মূলত দাহলানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে বসানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী হলেও দাহলান এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2007 সালের 7 জানুয়ারি দাহলানের নেতৃত্বে গাজা উপত্যকায় ফাতাহ সমর্থকদের সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ হয়, যেখানে তিনি হামাসকে খুনি ও চোরদের দল বলে নিন্দা করেন এবং হামাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের প্রতিশ্রুতি দেন। তবে হামাস দাবি করে দাহলানের এই কর্মকাণ্ডই ফিলিস্তিনকে গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে। এরপর দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগ উঠলে আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে 2011 সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হন দাহলান। ধনাঢ্য ব্যবসায়ী দাহলান নির্বাসিত অবস্থায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন। জানা যায়, বর্তমানে তিনি আবুধাবির আল নাহিয়ান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সাথেও রয়েছে তার গভীর সম্পর্ক। ফলে ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য দাহলানকেই উপযুক্ত মনে করছে পশ্চিমা মিত্ররা। ফিলিস্তিনে পশ্চিমাদের মডেলে তৈরি জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দাহলান ও আমিরাতের কর্মকর্তারা। আর এসব ব্যক্তিদের অধিকাংশেরই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। পাশাপাশি দাহলান আবুধাবি থেকে কায়রো যাওয়া আসার মধ্যে রয়েছেন। জানা গেছে, স্থায়ী যুদ্ধবিরতির পর কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব ও আন্তর্জাতিক সেনাদের নিয়ে গঠিত বাহিনীর প্রবেশ নিশ্চিত করা। আর এমন প্রস্তাব দিয়েছেন আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। নতুন এই পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে চাপ দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো। এসব দেশের তালিকায় মিশর ও জর্ডানের নামও রয়েছে। তবে এই পরিকল্পনা থেকে এখনও নিজেকে সরিয়ে রেখেছে কাতার। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে এখনও চাপ দিয়ে যাচ্ছে কাতার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মৃত্যু আর দুর্দশা যেন পিছু ছাড়ছে না ফিলিস্তিনিদের। দখলদার বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞ আর বেপরোয়া হত্যাকাণ্ডের মধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন রোগের সংক্রমণ। এই পরিস্থিতি থেকে উত্তরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আকুল আবেদন জানালেও আমলে নেয়নি ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে, গত 5 দিনে হত্যার শিকার হয়েছে 188 জনের বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় পরিবারের শিশু আর বৃদ্ধদের নিয়ে কোথায় যাবেন ফিলিস্তিনিরা? কে দেবে নিরাপদ আশ্রয় আর জীবনের নিশ্চয়তা? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে।
গাজায় ফিলিস্তিনি নারীদের আর্তনাদ, শিশুদের কান্না কোনো ইসরায়েলি সেনার হৃদয় স্পর্শ করতে পারেনি। উল্টো 297 দিনে পৌঁছেছে ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞ। গেল বছর অক্টোবরে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যায় মরিয়া হয়ে ওঠা ইসরায়েলি বাহিনীর প্রধান টার্গেট এখন নিরীহ ফিলিস্তিনি। হত্যা, ধ্বংস আর উচ্ছেদ অভিযানে দিশেহারা গাজাবাসী। নিজেদের বসতবাড়ি হারিয়ে ফিলিস্তিনিরা বিভিন্ন স্কুল, হাসপাতালে আশ্রয় নিলেও মিলছে না শেষ রক্ষা। খান ইউনিস, দের আল বালা, রাফা সহ প্রতিটি শহরে শহরে চলছে ইসরায়েলি হামলা। আশ্রয় শিবিরগুলো থেকে অন্য কোথাও সরে যাওয়ার সময় দেওয়া হচ্ছে না ফিলিস্তিনিদের। নতুন করে ওই 3টি শহরে প্রায় 60,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অসহায় ফিলিস্তিনিদের মাথা গোজার জায়গাটুকুও অবশিষ্ট নেই। আমরা বুরেজ এলাকার বাসিন্দা। ইসরায়েলি সেনারা যখন আমাদের অন্যত্র সরে যেতে বলল, তখন আমরা বাসাতেই অবস্থান করছিলাম। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে সবকিছু গুছিয়ে নিতে নিতে হামলা শুরু হলো। লোকজন বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে। আমরা আল জায়দার দিকে যাব, জানি না সেখানে অবস্থান করতে পারবো কিনা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ভূখণ্ডটিতে পোলিও মহামারী ঘোষণা করেছে। আর এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ইসরায়েলি আক্রমণকে দায়ী করেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পোলিও ছড়িয়ে পড়া ঠেকাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি। অন্যদিকে ভূখণ্ডটিতে এখন পর্যন্ত যুদ্ধবিরতি না হওয়ার জন্য ফিলিস্তিনি যোদ্ধারা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু একে অন্যকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে। ফলে নিকট ভবিষ্যতে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেই সাথে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরেও তিনি উদ্বেগ জানান। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ছাত্র বিক্ষোভ আবারও শুরু হওয়ার খবর জানতে পেরেছেন তিনি। এই প্রেক্ষিতে সবাইকে শান্ত থেকে সংযম প্রকাশের আহ্বান জানান। ছাত্রদের আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে উদ্বেগ জানিয়ে গুতেরেস যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় যাওয়া ঠেকাতে উঠে পড়ে লেগেছেন ইরানের সাইবার যোদ্ধারা। এমন তথ্যে সাড়া ফেলে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা। তার দাবি, ষড়যন্ত্রের জাল বিছিয়েছে তেহরান। ইরানের মদতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ আর সহিংসতা ছড়ানোর ভয়ঙ্কর পরিকল্পনার আভাসও দিয়েছেন তিনি। শুধু ট্রাম্পের পক্ষের গণজোয়ারি কেন ঠেকাতে চাচ্ছে ইরান? বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা ও পরমাণু চুক্তি থেকে সরে এসে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পেছনে ছিল ট্রাম্পের হাত। তাই আসন্ন নির্বাচনে জাতীয় শত্রু ট্রাম্পকে ঠেকাতে তৎপর ইরান। ভাড়াটে সাইবার যোদ্ধা নিয়োগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্প বিরোধী গোপন প্রচারণা চালাচ্ছে দেশটি। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে হুমকির বিষয় সম্পর্কে জানাতে গিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা। বিশ্বের ক্ষমতাধর গোয়েন্দা কমিউনিটি ইউএস ইন্টেলিজেন্স বলছে, আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছে ইরান। মার্কিনীদের সাথে উত্তেজনা বাড়বে এমন কাউকে ক্ষমতায় দেখতে চায় না তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর এক বিবৃতিতে জানায়, অস্বাভাবিক হারে বাড়ছে ইরানের গোপন সোশ্যাল মিডিয়া কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন 2020 সাল থেকে সে ব্যাপারে পরিবর্তন হয়নি ইরানের পছন্দ। প্রকাশিত এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায়, 2020-এর নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে কমানোর জন্য একটি বহুমুখী গোপন প্রচারণা ক্যাম্পেইন চালিয়েছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাক গলানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটি। জাতিসংঘে তেহরানের স্থায়ী মিশন জানিয়েছে, নির্বাচন প্রভাবিত করার উদ্দেশ্যে চালানো কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত নয় ইরান।
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রার্থিতায় বাধা সৃষ্টি ও নির্বাচনে তার ইমেজ ধ্বংসের যে অভিযোগ আনা হয়েছে সেই হুমকি শুধু অনলাইনে সীমাবদ্ধ ছিল না। 16 জুলাই সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এমন গোয়েন্দা হুঁশিয়ারি পেয়ে সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়িয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভরিল হেইন্স সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল গাজা সংঘাতের বিরুদ্ধে প্রতিবাদকে আরও উস্কে দিচ্ছে অনলাইনে সক্রিয় ইরানের ভাড়াটে কর্মী বাহিনী। গোপনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে টাকা দিয়ে বিক্ষোভ আয়োজন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগও আনা হয় তেহরানের বিরুদ্ধে। আমেরিকা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দেশটির নির্বাচনকে প্রভাবিত করতে সংঘবদ্ধ অনলাইন কর্মী দলের উপর নির্ভর করে ইরান। গাজায় চলমান যুদ্ধে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখার পেছনেও আছে তেহরানের সক্রিয় মদদ। মার্কিনীদের এমন অভিযোগ কতটা সত্য আর কতটা বানোয়াট সেই বিষয়ে আছে সন্দেহের অবকাশ। তবে ট্রাম্প ক্ষমতায় গেলে আরও জটিল হবে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। নিকোলাস মাদুরো টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তার আনন্দ মাটি করে দিয়েছে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ। নির্বাচনের ফলাফল নাকচ করে জনসাধারণের একাংশ নেমে এসেছে রাস্তায়, যোগ দিয়েছেন বিক্ষোভ কর্মসূচিতে। পুলিশের বাধায় পরিস্থিতি এগিয়েছে সহিংসতার দিকে। হার্ডলাইনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। বিতর্কিত এই নির্বাচন মেনে নেয়নি দেশটির জনগণ। ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। রাজধানী কারাকাসে ছড়িয়ে পড়া আন্দোলন দমনে টিয়ারশেল ও রাবার বুলেট ছুটছে দেশটির পুলিশ। সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে সামরিক ও আধাসামরিক বাহিনী। প্রেসিডেন্ট পদে মাদুরোর জয়লাভের ঘোষণার প্রেক্ষিতে শুরু হওয়া বিক্ষোভ থামাতে জলকামান, সাঁজোয়া যানসহ মারমুখী অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির মাঝেও সরকার পতনের আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা। আন্দোলনের মুখে 29 জুলাই ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মাদুরো। এমন পরিস্থিতি নতুন কিছু না দাবি করে তিনি বলেন, সরকার জানে সহিংস বিক্ষোভ কিভাবে থামাতে হয়। আমরা চরম ডানপন্থী বিরোধী দলের চালানো সহিংসতার দিকে নজর রাখছি। আমি ভেনেজুয়েলার জনগণকে বলতে পারি, তারা যদি ক্ষতি করে তাহলে আমরা ব্যবস্থা নেব। এই নাটক আমাদের পরিচিত। সামরিক, বেসামরিক ও পুলিশ ইউনিয়নের সাথে মিলে আমরা কাজে নেমেছি। বিরোধী দল কিভাবে কাজ করে তা আমাদের জানা। আমরা এটাও জানি সহিংসতা দমিয়ে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। নির্বাচনী ফলাফলে দেখা যায়, গণনা করা ৮০% ভোটের মধ্যে ৫১% বেশি ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস পেয়েছেন প্রায় ৪৪% ভোট। তবে মাদুরোর বিজয়কে জালিয়াতি বলছে বিরোধীরা। অন্যদিকে চলমান সহিংসতার জন্য বিরোধী দল দায়ী বলে মন্তব্য করেন তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট। আমরা বেশ অনেকগুলো সহিংস ঘটনা দেখেছি। এই মুহূর্তে আমি হামলার ১০০টি ভিডিও দেখাতে পারবো। বিরোধী দলকে আমরা অপরাধী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারি। চরম ডানপন্থীরা এই ধরনের অস্থিরতা ঘটানোর পরিকল্পনা করেছে। ২০১৩ সালে প্রথমবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। তার সরকারের আমলে চরম আকার ধারণ করে দেশটির অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট সবকিছু মিলে বিপদে আছে সাধারণ মানুষ। এই সময়ে নিরুপায় হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে হাজার হাজার নাগরিক। চলমান সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখনও স্পষ্ট না। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসে অন্তত ১০০ মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। সোমবার মধ্যরাত ও মঙ্গলবার সকালের দিকে ভূমিধসের ঘটনাগুলো ঘটে। মঙ্গলবার বিকেল নাগাদ উদ্ধার করা লাশের সংখ্যা ৯০ ছাড়িয়ে যায়। ভূমিধসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওয়ানাডে জেলার মেপ্পাদি এবং চূড়ামালা। এসব এলাকায় আটকা পড়ে কমপক্ষে ৪০০ পরিবার। পানি ও কাদার ঢলে ভেসে যায় একাধিক গাড়ি ও স্থাপনা। রাজ্য সরকারের নির্দেশে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু হলেও একটি গুরুত্বপূর্ণ সেতুসহ একাধিক রাস্তা ধসে পড়ায় ব্যাহত হয় উদ্ধার
উদ্ধার তৎপরতা। উদ্ধার কাজে হেলিকপ্টার মোতায়েন করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছু এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করতে অনেক দেরি হয়ে যায়। বনমন্ত্রী A.K. শশীন্দ্রন জানিয়েছেন পরিস্থিতি খুবই গুরুতর। ফাটল ধরা কূটনৈতিক সম্পর্ক মেরামতে চীন সফরে গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে কথা হয়েছে বাণিজ্য সহ বিভিন্ন খাতে সম্পর্ক জোরদারের বিষয়ে। এই সুযোগে ইউরোপীয় ইউনিয়নের সাথে পারস্পরিক সহযোগিতা আর বাণিজ্য বাড়াতে ইতালির সহায়তা চেয়েছে চীন। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো চীন সফর করছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 5 দিনের সফরে গত শনিবার বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরের অংশ হিসেবে সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন। এশিয়ায় ইতালির বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন, কিন্তু গত বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে রোম নিজেকে প্রত্যাহার করে নেয়ায় বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয়। সেই সম্পর্ক পুনরুদ্ধারে মেলোনির এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রাচীন বাণিজ্য পথ সিল্ক রোডের মাধ্যমে চীনের সঙ্গে ইতালির সব ধরনের লেনদেন ছিল। বৈঠকে অংশ নিয়ে শি জিনপিং সেই ইতিহাসের জের টেনে ইতালিকে দীর্ঘকালের এক বন্ধু দেশ হিসেবে উল্লেখ করেন। পূর্ব ও পশ্চিমের সার্বিক লেনদেন ও সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। বর্তমান ইতালিকেও সিল্ক রোডের সেই উদ্দীপনা ধারণের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। চীন ইতালির সাথে দুই দেশের জন্যই লাভজনক হবে এমন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী উল্লেখ করে শি বলেন, বেইজিং কখনোই আধিপত্যবাদী সম্পর্কে বিশ্বাসী নয়। রোমের সাথে অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন খাতে লেনদেন বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সূত্রে ইতালির ব্যবসায়ী মহলকে চীনে বিনিয়োগের আহ্বান জানান শি। ইতালিও চীনের ব্যবসায়ীদের সেই সুযোগ দেবে বলে আশাবাদ তার। ইউরোপের অন্যান্য দেশের সাথেও বেইজিং নিজের অর্থনৈতিক উন্নয়নের দর্শন ভাগ করে নিতে চায় জানিয়ে শি ইতালিকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ পোষণ করেন। চীন সবসময় বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর এক দেশ বলে উল্লেখ করেন তিনি। দুই নেতার বৈঠকে আগামীতে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে কর্মপরিকল্পনাও ঠিক করা হয়। সব মিলিয়ে জর্জিয়া মেলোনির এই সফর দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায় রচনা করবে বলে আশা করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। কয়েদিদের রাখার জন্য পর্যাপ্ত জায়গার অভাব আর গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণে শর্ত সাপেক্ষে 420 জনকে মুক্তি দিয়েছে কঙ্গোর মাকালা কেন্দ্রীয় কারাগার। কারাগারের ভেতরের করুণ দশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হলে প্রতি সপ্তাহে অন্তত 400 জন কয়েদিকে মুক্তি দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটির সরকার। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। দেশের প্রধান ও বৃহত্তম কারাগার, তবুও থাকতে হয় গাদাগাদি করে। অস্বাস্থ্যকর পরিবেশ ও অপুষ্টির কারণে মারাও গেছেন অনেক কয়েদি। তাই বাধ্য হয়েই কয়েদিদের ছেড়ে দিচ্ছে কারা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে। অপরাধীদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে কঙ্গোর মাকালা কেন্দ্রীয় কারাগার। আর এ কারণে ওই কারাগার থেকে 420 জন বন্দীকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একজন সাংবাদিক স্ট্যানিস বুজাকেরা সামাজিক মাধ্যমে সেই জেলখানার ভয়াবহ চিত্র প্রকাশ করার পর তা আলোড়ন সৃষ্টি করে। আটকের সময় বুজাকেরার ধারণ করা সেলফোনের ফুটেজে দেখা গেছে ক্ষিপ্ত বন্দীরা ভিড়ের ঘর এবং হলওয়ের মেঝেতে ঘুমাচ্ছে। অন্যদেরকে একটি কূপের কাছে সরাসরি বালতি থেকে পানি পান করতে দেখা গেছে। এমন জনসমাগম ভয়াবহ স্বাস্থ্য পরিস্থিতির দিকে পরিচালিত করেছে। এর আগে 2023 সালের গোড়ার দিকে অপুষ্টি, শ্বাসরোধ এবং চিকিৎসা সেবার অভাবের কারণে মাত্র 2 মাসে 66 জন বন্দী মারা যান।
কঙ্গোর রাজধানী কিনশাসায় অবস্থিত দেশটির বৃহত্তম এ কারাগার থেকে প্রথমে 420 জন বন্দীকে মুক্তির অনুমোদন দেয় দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রতি সপ্তাহে অন্তত 400 জনকে মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে মুক্তির যোগ্য বন্দীদের মামলাগুলো পরীক্ষা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তবে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বন্দীরা মুক্তি পাবেন না বলেও জানানো হয়েছে। জানা যায় মুক্তি পাওয়া প্রথম 420 জন বন্দী তাদের সাজার অন্তত 3/4 ভোগ করেছে এবং কারাগারে থাকাকালে তাদের আচরণ ভালো ছিল। এছাড়া আধুনিক কারাগার নির্মাণের জন্য নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে। 1957 সালে 1,500 বন্দীর জন্য নির্মিত মাকালা কেন্দ্রীয় কারাগারে এখনও প্রায় 15,000 বন্দী রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।